সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঢাকা মেডিকেল কলেজের এই যে যাত্রা, এই যাত্রাপথে দেশের সকল প্রান্তের সকল মানুষের কাছে কোনো না কোনোভাবে এই মেডিকেল কলেজটি পরিচিত। বিশেষ করে রাজধানীর মানুষের সার্বক্ষণিক একটা নির্ভরতার প্রতীক হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজ। এই হাসপাতালের কোনো একটি কক্ষে, এটাও আমরা দেখেছি, আমি যে বক্তব্যটা দিতে যাচ্ছি সেটাও আমরা ডকুমেন্টারিতে সুন্দরভাবে ফুটে উঠেছে, কক্ষে অথবা করিডোরে প্রতিদিন এরকম অনেক মানুষ আছে। কেউ হয়তো আনন্দে ভরে উঠছেন, আবার বেদনাতেও ভরে যাচ্ছে যার মন। এখানে নতুন জীবন স্পন্দন যেরকম এখানে তৈরি হচ্ছে, একইভাবে হয়তো এখানে অনেক জীবন আলো নিভে যাচ্ছে। টেলিস্কোপ হাতে এক প্রান্তে যখন একজন ডাক্তারের, টেলিস্কোপের একটা প্রান্তে যখন একজন ডাক্তারের কানে থাকে, ঠিক অন্য প্রান্তে তখন স্পন্দিত একটা মানুষের জীবন। আর চিকিৎসক এবং রোগীকে ঘিরে আবর্তিত হয় কিন্তু একটা পরিবারের অগাধ বিশ্বাস। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন, একটু আগেও আমি যে কথাটি বলেছি আলোচনা প্রসঙ্গে, কিংবা একজন চিকিৎসক হওয়া পর্যন্ত যারা পড়াশোনা করছেন, আমাদের ইন্টার্নি যারা আছে তারাও তাদের বিষয়গুলো তুলে ধরেছে আমাদের কাছে। প্রত্যেকটা মানুষের মনোজগতে কিন্তু আমরা যারা নন ডাক্তার, আমাদের যাদের চিকিৎসা আপনাদেরও প্রয়োজন হয়, তারপরেও আমরা মনে করি যে আপনারা সবসময় সুস্থই থাকেন। আমরা যারা নন ডাক্তার, আমাদের চিন্তা ভাবনায় কিন্তু আপনারা এমন একজন মানুষ হিসাবে আমরা আপনাদেরকে চিন্তা করি, যার কাছে কিন্তু আমরা একটা ভরসা পাই, যার কাছে আমরা ভরসা পাই একটা পরম বন্ধু হিসাবে। বিশেষ করে মানুষ কখন যায় আপনাদের কাছে? মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লেই। এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায়, তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়। সেরকম একটি পরিস্থিতিতে মানুষ আপনাদের কাছে যায়। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন। এবং এই কথাটি আমি আমার জীবনেও এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন। প্রত্যেক মুহূর্তে ওনারা তাকে টেক কেয়ার করেছেন। উনি মৃত্যুর কিছুদিন আগে উনি বিদেশে গিয়েছিলেন। এখানে ডিবেট হচ্ছিল আমাদের মধ্যে যে আবার ওনাকে নিব কি নিব না। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেও ছিলাম বিভিন্ন মানুষকে, যে আপনারা ওনাকে নিতে চাচ্ছেন, কিন্তু এখানে যেই চিকিৎসকগণ ওনাকে যেই সেবাটা দিচ্ছে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত, আমি দেখেছি বিদেশে গেলে হয়তো টেকনিক্যাল সাপোর্টটা ভালো পাওয়া যাবে, ভালো ইকুইপমেন্ট হয়তো আছে, আরও হয়তো অ্যাডভান্স ইকুইপমেন্ট আছে, ওষুধপত্রের ব্যাপারে খুব হয়তো ডিফারেন্স থাকবে না, হয়তো হার্ডলি ডিফারেন্স থাকবে। কিন্তু এই যে হিউম্যান টেক কেয়ার, যেটা আমি মনে করি না এটা বিদেশে গেলে পাওয়া যেত কোনোভাবেই। যেই সেবাটা ওনার জীবনের শেষ দিন, আমি বলবো শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্তে আমার আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আমি সেখানে থাকতে পেরেছিলাম। আমি দেখেছি সেই মানুষগুলো কিভাবে ওনাকে সেবা দিয়েছেন, কিভাবে শুশ্রূষা করেছেন ওনার। এইটা বোধহয় যতই ভালো হসপিটাল হোক পৃথিবীর, যতই অর্থ দিয়ে হোক, এইটা পাওয়া যেত না। সেজন্য ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। উপস্থিতিবৃন্দ, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা তথা চিকিৎসক, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে এর ভিতরে যেটি আলাপ আলোচনা হয়েছে, আমাদের প্রত্যেকটা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে আমরা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছি। কিছুদিন আগে ওসমানী উদ্যানে আমাদের যারা উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করেন সরকারি চিকিৎসকগণ, তারা এটি বলেছিলেন এবং তাৎক্ষণিকভাবে আমি সেই ব্যবস্থাটি সমস্যার সমাধানের চেষ্টা করেছি। ব্যাপারটি ধীরে ধীরে আমরা সিচুয়েশনটি নিশ্চয়ই উন্নত করতে সক্ষম হয়েছি। এর বাইরে আমরা হাসপাতালগুলোতে এই সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরও 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি।
পাশাপাশি শুধু তো ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ডসগুলোও লাগবে। ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদও দ্রুত যার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরও 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা, এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এখানে আমরা দেখেছি একটু আগে একজন ডাক্তার বলেছেন ওনার বক্তব্যে যে 2 দিনে 800 রোগীকে আপনাদের টেক কেয়ার করতে হয়েছে, যেটা একজন ডাক্তারের জন্য আসলেই এটা একটা অমানবিক অবস্থা হয়ে ওঠে অনেক সময়। এবং সেজন্যই আমরা চিন্তা করেছি, এই চিন্তাটা করা থেকেই, এবং ডক্টর জুবাইদা উনি ইম্পেরিয়াল থেকে যে এমএসটা করেছিলেন সেটা ওনার ছিল প্রিভেনশনের উপরে। তা আমি দেখতাম, উনি যখন পড়তেন দেখতাম আমি বিষয়গুলো, এবং তখন থেকে আমার মাথায় ঢুকেছিল ব্যাপারটা যে কখনো যদি সুযোগ হয় আমরা এই দিকটাতে আমরা এই নজর দিব, এই দিকটাকে আমরা অ্যাড্রেস করব। এবং আপনারা অনেকেই আপনাদের ইউরোপে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনাদের নিশ্চয়ই কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এর মধ্যে ইউরোপে কিন্তু এখন ওরা দেখেছে, হিসাব নিকাশ সব কিছু করে দেখেছে যে একজন রুগীকে চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্রের যেই খরচ হয় তার থেকে যদি প্রিভেনশনের ব্যাপারটায় জোর দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি এমন একজন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে রেডি করতে পারি যে ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে যে কি কি কাজ থেকে বিরত, কি কি খাওয়া, লাইফস্টাইল কেমন হলে বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে, তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে। এবং তারপরেও যারা অসুস্থ হয়, যেহেতু হাসপাতালে যদি কম সংখ্যক মানুষ অসুস্থ হয় তাহলে খুব স্বাভাবিকভাবে এই যে মেডিকেল কলেজে যেটা ঘটেছে, প্রথম দিন 400, পরের দিন 300, এরকম প্রায় 700-800 মতন রোগী প্রতিদিন, এরকম প্রেশারটা, এটাও কিন্তু স্বাভাবিকভাবে তখন কমে আসবে যদি দেশে সামগ্রিকভাবে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়। এবং মেডিকেল কলেজে আসার আগ পর্যন্ত যদি এই মানুষগুলোকে প্রাইমারি চিকিৎসা দিয়ে মোটামুটিভাবে সুস্থ করে ফেলা যায়, সেজন্যই আমরা হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছি। যে এই হেলথ কেয়ারার যারা হবেন তারা যাবেন আমাদের দেশে মোটামুটিভাবে কয়েকটি অসুখ বিসুখ, যেমন কার্ডিয়াকের ব্যাপার, কিডনির ব্যাপার, অসুখ, আপনার ডায়াবেটিকের বিষয়, অর্থাৎ এইগুলো কি কি লাইফস্টাইলটা কেমন হলে, কি কি খাদ্যদ্রব্য পরিহার করলে, কি কি খেলে এইগুলো থেকে রক্ষা পাওয়া যাবে, আমরা এই হেলথ কেয়ারার যারা আছে তাদেরকে আমরা এই বেসিক ট্রেনিংগুলো আমরা দিব। তারা গিয়ে ঘরে ঘরে গিয়ে নারীদেরকে যদি সচেতন করে, আমরা আশা করি আমরা আজকেও যদি কাজটা শুরু করি, এইটার আগামী 10 বছরের মধ্যে ইনশাল্লাহ এটার একটা এফেক্ট আমরা, ভালো এফেক্ট আমরা পাবো। এবং সেক্ষেত্রে আমাদের ডাক্তারদের উপর একসময় গিয়ে চাপ কমে আসবে, একসময় গিয়ে স্টেটের, রাষ্ট্রের খরচ, চিকিৎসা ক্ষেত্রে খরচ, সব কিছুর উপরে আমাদের চাপটা কমে আসবে। যারা অসুস্থ হবেন, আমি ব্যক্তিগতভাবে আশা করি আমরা যদি মোটামুটিভাবে ইনশাল্লাহ এটাতে সাকসেসফুল হতে পারি, তাহলে তারপরেও যারা অসুস্থ হবেন তাদেরকে আমরা অনেক বেটার ট্রিটমেন্ট আমরা তাদেরকে দিতে সক্ষম হব।